এই ভিডিওটা যে কোনো কারণে যদি আপনার কাছে গিয়ে পৌঁছায় কোনো কারণবশত, এবং আপনি যদি ভিডিওটা দেখতে পান, তাহলে মনে করবেন ইউনিভার্স এবং ব্রহ্মাণ্ড মিলে আপনাকে এই ভিডিওটা দেখাতে চাইছে। ভিডিওটা দয়া করে লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে চলেছেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আমার নাম ধনঞ্জয়। এই যে আমরা যেটাকে বাস্তবতা বলি না, রিয়ালিটি বলি না, সত্য বলি না, বা এই যে যে আপনি আমার ভিডিওটা দেখছেন, বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা শুয়ে আছেন, আমার ভিডিওটা দেখছেন, তো এই ভিডিওটা রিয়েল টাইমে আপনি দেখছেন। ভিডিও হয়তো আগে শ্যুট করা রয়েছে, ছাড়া রয়েছে, কিন্তু আপনি কিন্তু আপনার সময়, বর্তমান সময় অনুযায়ী ভিডিও কিন্তু ডাইরেক্ট দেখছেন। তো রিয়ালিটি, তো এই যে রিয়ালিটি বা বাস্তবতা, এটা কিন্তু মিথ্যেও হতে পারে, ফেক হতে পারে, অসত্যও কিন্তু হতে পারে। তো এটা আধ্যাত্মিক বলেছে টোটাল আমরা মায়ার মধ্যে আছি, এই জগৎ টোটাল মায়া। ঠিক আছে, এই মায়াকে পার করে আপনাকে মোক্ষ প্রাপ্ত করতে হবে। এই মায়াকে আপনি যদি পার করতে পারেন, তবে জন্ম আর মৃত্যুর চক্রের থেকে আপনি মুক্ত হতে পারবেন। মানে আপনাকে আর বারবার জন্মগ্রহণ করে এখানে লীলা খেলা করতে হবে না। ঠিক আছে, তো এই মায়াকে আপনি জানবেন কি করে যে আপনি মায়ার মধ্যে আছেন? তো এটা জানা খুবই কঠিন, এমনভাবে রচনা করা হয়েছে। ঠিক আছে, এমনভাবে সেটিং করা হয়েছে, এই মায়াকে বোঝা খুব কঠিন। তাও আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে আপনি মায়ার মধ্যে আছেন। ধরুন আপনি ঘুমিয়ে আছেন, মানে আপনি যখন ঘুমান না, আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন একবার না একবার হলেও, জীবনে একবার না একবার হলেও স্বপ্ন দেখেছেন। স্বপ্ন যখন আপনি দেখেন, কোনো জায়গাতে চলেন বা কোনো জায়গাতে যান, তখন টাচ, অনুভব, ঠিক আছে, গন্ধ, এবং আপনাকে যখন কেউ মারতে আসে, আপনি কিন্তু পুরো ভয় পেয়ে যান যে আরে এই মারতে আসছে, আমাকে জাগিয়ে দাও, আমাকে, আমি মরে যাব মরে যাব। ঠিক আছে, তো আপনি কিন্তু মানে রিয়ালিটি আর কোনটা মানে মিথ্যে, এটার মধ্যে কিন্তু পার্থক্যই থাকে না। মানে স্বপ্ন এমনভাবে আপনার কাছে সত্য প্রমাণ হয়, যেটা বাস্তবে এখন আপনি আমার ভিডিও দেখছেন, এরকম কিন্তু বাস্তবতা স্বপ্নের মাধ্যমে মানে রিয়েল তৈরি হয়। তো স্বপ্ন আপনার কাছে এতটাই রিয়েল তৈরি হয় যে আপনি নিজে ভয় পেয়ে যান যে আমি পালাতে পালাতে যাচ্ছি কিন্তু পালাতে পারছি না। তো এতটাই রিয়েলিটি, কোনো টাচ, গন্ধ, খাবার, ঠিক আছে, কেউ সঙ্গে কথা বলছেন, পুরো রিয়েলিটি সব মিলে যাচ্ছে। এইবার যখন আপনি স্বপ্নের মধ্যে আছেন কিন্তু সব কিন্তু সত্যি মনে হচ্ছে, যখন আপনি হুট করে যখন আপনার ঘুম ভাঙলো, আরে ঘুম ভেঙে আপনি দেখলেন এই সব তো মিথ্যে, পুরো ফেক, আমাকে মারতে আসছিল কোথায়, আমি তো এখানে শুয়ে রয়েছি, সব তো ব্রেনের মধ্যে ঘটছে। ঠিক আছে, সব তো ব্রেনের মধ্যে ঘটছে, তাহলে পুরো ফেক হলো। কিন্তু আপনি কিন্তু বুঝতে পারেননি, আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক, তিনজন রয়েছে। ঠিক আছে, তিনজন রয়েছে, কিন্তু হ্যাঁ আপনার চেতন মন হয়তো অফ রয়েছে, কিন্তু অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড সব কিন্তু অ্যালাউ রয়েছে। কিন্তু আপনি কিন্তু বুঝতে পারেননি, মানে ওটাকে রিয়েলিটি ভাবছেন, রিয়েলিটি ভেবেছেন, কিন্তু পরে এসে দেখছেন পুরোটা ফেক, মিথ্যে। স্বপ্নের মধ্যে যা হয়েছে পুরো মিথ্যে, আমি তো আমার বিছানায় শুয়ে আছি, ঠিক আছে, বা বসে আছি। তো এইবার এই যে আমরা বাস্তবে, এই যে আমি মনে করুন ভিডিও শ্যুট করেছি, তারপরে ছেড়েছি, আপনি ডাইরেক্ট দেখছেন বা কথা বলছেন, কাজে যাচ্ছেন, খাচ্ছেন, ঠিক আছে, বসে আছেন, ঘুমাচ্ছেন, বা আপনি পৃথিবীতে যা করছেন, রিয়ালিটি বা বাস্তবতা বলছেন যেটা, এটা আধ্যাত্মিক বলেছে মায়া। ঠিক আছে, সেটা আমি প্রমাণ দিলাম। তো এইবার আপনি, এবার হয়তো এমন একটা হতে পারে, এমন একটা সময় হতে পারে যখন আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে বলবেন আরে এই শালা, এই দুনিয়াতে কত মারামারি ঝগড়া বা খাওয়া দাওয়া, ও নানান তাল খেলাধুলো, ঠিক আছে, বহু কিছু করেছি, সব কিছু ফেক ছিল, মানে সব অসত্য, মানে সব মিথ্যে ছিল, শুধু অনুভব ছিল, শুধু অনুভব করে গেছেন, আর সব কিছু মিথ্যে। মানে মরে যাওয়ার পরে এমনও হতে পারে। আর এটা কী করে বুঝবেন? ধরুন ধরুন আপনার চোখে একটা লাল চশমা আমি লাগিয়ে দিলাম, ওটা খুলতে পারবেন না, আপনি সব দুনিয়াকে কি দেখবেন? লাল দেখবেন। মানে কোনো চেয়ার, টেবিল, কল, জল, ঠিক আছে, বা যা কিছু আছে, মানুষজন, প্রাণী প্রাণী যা আছে, সব কিছু লাল দেখবেন, যেহেতু আপনার চোখে লাল চশমা, পুরোটাকে সেটিং করা, আপনি খুলতে পারবেন না, লাল দেখবেন। কিন্তু আসলে কি ওটা লাল? সব কিছু কি লাল? লাল না, লাল না। মানে এমনভাবে আমাদের যে সেন্সার রয়েছে, এমনভাবে আমাদের যে গঠন হয়েছে, হয়তো আমরা বুঝতে পারছি না লাল চশমার মধ্যে, মানে আমরা লাল চশমাতে যেরকম সব কিছু সব লাল দেখাবে, কিন্তু আসলে লাল না, ওটা মিথ্যে। আর এখন হয়তো আমরা রিয়েলিটির মধ্যে সব কিছু রিয়েল ভাবছি, কিন্তু এগুলো হয়তো মিথ্যে হতে পারে, স্বপ্নের মতন আর কি, ভুল হচ্ছে, স্বপ্নের মতন। স্বপ্নের মধ্যে যেরকম পুরো রিয়েলিটি বা বাস্তবতা মনে হয়, কিন্তু
জেগে যাওয়ার পরে, মানে স্বপ্নের থেকে জেগে যাওয়ার পরে স্বপ্ন যখন ভেঙে যায় তখন মনে হয় কি, আরে এ তো পুরো ফেক ছিল, অসত্য ছিল, আমি তো আমার বিছানায় শুয়ে আছি। তো আমরা হয়তো মরে যাওয়ার পরে পুরো হয়তো হতে পারে এমন যে এটা পুরো শালা মিথ্যে ছিল, এর মধ্যে কত কি করেছি সব পুরো মিথ্যে। ঠিক আছে, তো এটাই হলো মায়া। আর এই মায়ার থেকে আমাদের মুক্তি হতে হবে, মুক্তি হতে হবে। এবার হয়তো আপনার তীব্র ইচ্ছা আছে, ধরুন আপনার 1 কোটি টাকা কামানোর ইচ্ছা আছে, আর সেটা তীব্র, সেটা আপনি এই জন্মে করতে পারলেন না, মানে 1 কোটি টাকা আপনি কামাতে পারলেন না, মানে হুট করে আপনি মারা গেলেন। ঠিক আছে, এবার মারা যখন গেলেন তখন কিন্তু আপনাকে ওই ইচ্ছা, মানে আপনার যে আত্মা বা এনার্জি আছে, ঠিক আছে, আত্মা বা এনার্জি কখনো তৈরি করা যায় না, নষ্ট করা যায় না, বা শুধু রূপান্তর করা যায়। ঠিক আছে, এবার আপনি মরবেন না, মানে আপনার এই শরীর মরবে। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে এই শরীর নামের যে যন্ত্র, এটা যেরকম আমরা এই ড্রেসটা হলো আমরা যখন ছিঁড়ে যায় চেঞ্জ করি, নতুন ড্রেস নিই, সেই রকমই এই বডিটা যখন খারাপ হয়ে যাবে এটা চেঞ্জ করে আমাদের অন্য নিতে হবে, মানে অন্য শরীর নিতে হবে, যদি আপনার কাজ থাকে পৃথিবীতে তবে। আর এই কাজটা কিন্তু আপনার ইচ্ছার জন্য হচ্ছে। ইচ্ছাই এই দুনিয়ার মেন শক্তি। আপনি ইচ্ছা করলেই সব কিছু করবেন। ধরুন আপনি ভাত খাচ্ছেন, কিন্তু প্রথমে ইচ্ছা হতে হবে। ঠিক আছে, আপনি কোনো কিছু করবেন, ইচ্ছা হতে হবে। ঠিক আছে, ইচ্ছা, আপনি ভাববেন, সেটারও একটা ইচ্ছা, ইচ্ছা না হলে আপনি ভাববেন কী করে? ঠিক আছে, মানে ইচ্ছা কিন্তু মেন। এবার ধরুন আপনি কোনো 10 কোটি টাকা, মানে 1 কোটি বা যেটা 10 কোটি, যেটা আপনি এই জন্মে কামাতে পারলেন না, সেটার ইচ্ছা তীব্র রয়েছে। সেই ইচ্ছার কারণে আপনাকে কিন্তু এমন জায়গায় জন্ম নিতে হতে পারে, সেটা পৃথিবী হোক বা অন্য গ্যালাক্সির অন্য পৃথিবী হোক। ঠিক আছে, সেখানে কিন্তু জন্ম নিতে হতে পারে, জন্ম নিয়ে আপনাকে ওই কাজটা পূর্ণভাবিত করতে হতে পারে। তো আপনাকে কিন্তু জন্মের মধ্যে আবার থাকতে হচ্ছে। তো আমাদের এই মেন ইচ্ছা, টোটাল ইচ্ছাকে বিলুপ্ত করতে হবে। ভগবানের ইচ্ছার সঙ্গে মিলিত হতে হবে। যে নর্মাল যে ইচ্ছা সেগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে, তো এইভাবে আমাদের মোক্ষ প্রাপ্ত করতে হতে পারে। আরেকটা লাইনে এটা বলা যেতে পারে যে আমরা এই যে বর্তমান, ভবিষ্যৎ, অতীত বলি না, এই তিনটেই হয়তো এক লাইনেই হতে পারে। মানে আমাদের জীবন হয়তো আগের থেকেই পুরো সেটিং করা, পুরো একদম ম্যানুপুলেশন করা, আমরা শুধু অনুভব নিচ্ছি মিডিলে থেকে, এমনও কিন্তু হতে পারে। কীরকম আমি বলছি, ধরুন এরকম একটা মোটা বই বা পাতলা বই যাই হোক, এবার বইটা যখন আপনি যদি মিডিলে খোলেন, হুট করে যদি মিডিলে খোলেন, যখন যেখানে আপনি খুলেছেন সেটা কিন্তু আপনার জন্য বর্তমান, কিন্তু বইয়ের প্রথমের থেকে ওটা কিন্তু অতীত হয়ে গেল, ওটা ঠিক আছে, ওটা অতীত হয়ে গেল। এবার বইয়ের লাস্টেও কিন্তু আছে, ওটা কিন্তু ভবিষ্যৎ, কিন্তু টোটাল বইটাই তো আছে। যদি বইটা আপনি মানে ধরুন লাস্টের 3-4 পৃষ্ঠা মানে আগে খুলেছেন, তাহলে কিন্তু ওটা কি ওইটা আপনার জন্য বর্তমান। আর টোটাল যে সামনের যে যত পেজ হয়ে গেল ওগুলো কিন্তু আপনার অতীত হয়ে গেল। কিন্তু টোটাল বইয়ের মধ্যে বর্তমান আর অতীত, ভবিষ্যৎ একসঙ্গেই লেখা রয়েছে, কিন্তু আপনি ওইখানে খুলেছেন বলে ওটা আপনার জন্য। এবার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি যেটাকে মানে বোঝার। ধরুন একটা আপনি মুভি দেখছেন, 2 ঘন্টার একটা মুভি দেখছেন, 2 ঘন্টা হোক, 1 ঘন্টার হোক, 3 ঘন্টার হোক, মুভি দেখছেন। মুভি কিন্তু পুরোই সেটিং করা। এখন যদি মুভি আপনি মিডিল থেকে চালু করেন, তাহলে কিন্তু মিডিল দৃশ্য আপনার জন্য বর্তমান, ওইটাই ধীরে ধীরে এগোবে। কিন্তু মুভির কিন্তু লাস্টও একসঙ্গে তৈরি করা, মানে মুভিটার লাস্ট যেটা সেটাও কিন্তু তৈরি করা আছে। আপনি কিন্তু ডাইরেক্ট লাস্টেও দেখতে পারেন। এবং আপনি যখন মুভিতে মানে মিডিলে খুলছেন, মুভিটা যখন মিডিল থেকে দেখছেন, ঠিক আছে, 1 ঘন্টার মুভি আধা ঘন্টায় খুলেছেন, ঠিক আছে, আধা ঘন্টা ধরুন ওই মিডিলে খুলেছেন, তখন কিন্তু আপনার জন্য মনে হবে যে ওটাই বর্তমান, কিন্তু মুভির প্রথমেও আছে। ঠিক আছে, মানে পুরো একসঙ্গেই মুভি তো বর্তমান, ভবিষ্যৎ, অতীত একসঙ্গেই ফিট করা রয়েছে। শুধু আপনি যেখানে দেখছেন সেটাই আপনার জন্য অনুভব হচ্ছে। আপনি যদি একটা মুভি পপকর্ন খেতে খেতে, একটা সিঙ্গারা খেতে খেতে দেখেন, ওটাই আপনার জন্য অনুভব। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, কিছু রেলওয়ে স্টেশনের নাম নিচ্ছি, ঠিক আছে, যেটা হলো শিয়ালদা স্টেশন রয়েছে এবং বনগাঁ স্টেশন রয়েছে, আর তার মিডিলে অনেক স্টেশন রয়েছে ছোট বড়। ঠিক আছে, এবার ধরুন আপনি বারাসাত স্টেশন থেকে আপনি ট্রেনে উঠবেন, ঠিক আছে, বারাসাত স্টেশন কিন্তু আপনার জন্য বর্তমান হবে। এবার আপনি বনগাঁয় যাবেন, তাহলে বনগাঁটা আপনার জন্য ভবিষ্যৎ হবে। এইবার অতীত কোনটা হলো? অতীত কিন্তু শিয়ালদা স্টেশনের পেছনটা কিন্তু পুরো অতীত হয়ে গেল। এইবার আপনি যখন বারাসাত স্টেশনে
থেকে যখন ট্রেনে উঠবেন তখন আপনি কোন ড্রেসে উঠবেন, কথা বলতে বলতে উঠবেন, কিছু খেতে খেতে উঠবেন, কিভাবে উঠবেন, ঠিক আছে, এটা পুরো সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে, আপনার অনুভব হবে। ঠিক আছে, আপনি যদি কিছু খেতে খেতে ওঠেন ট্রেনে, সেটা আপনার অনুভব হবে, আপনার ক্যারেক্টার বা আপনার কর্ম থাকবে। ঠিক আছে, কিন্তু ওটা আপনার জন্য বর্তমান থাকবে। কিন্তু তার মানে যে অতীত এবং ভবিষ্যৎ নেই সেটা কিন্তু না। অতীতও রয়েছে পেছনে শিয়ালদা এবং ভবিষ্যতও কিন্তু বনগায় রয়েছে। টোটাল এক লাইনে রয়েছে সেটিং। ঠিক আছে, টোটাল এক লাইনে পুরো সেটিং রয়েছে। শুধু আপনি এখানে র্যান্ডমই উঠছেন বলে এটা আপনার জন্য বর্তমান। কিন্তু আপনি ওই মানে শিয়ালদা স্টেশন বনগা স্টেশন আগের থেকে অলরেডি ওখানে রয়েছে। ঠিক আছে, মানে শিয়ালদা স্টেশন থেকে বনগা স্টেশন টোটাল এক লাইন। আপনি র্যান্ডমই এখানে উঠছেন, তার জন্য এটা আপনার জন্য বর্তমান। যদি আপনি বারাসাত বাদে আরও দুটো প্ল্যাটফর্ম মানে পার হয়ে যদি উঠতেন, ওটা আপনার জন্য বর্তমান হতো। তার মানে কি বারাসাত প্ল্যাটফর্ম নেই? বারাসাত প্ল্যাটফর্ম কিন্তু আছেই। ঠিক আছে, তো এইটাই হলো ব্যাপার যে আমাদের মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই কিন্তু এক লাইনে রয়েছে। আমরা যে আলাদা মনে করছি, আলাদা না। ঠিক আছে, টোটাল একটা মায়ার মধ্যে রয়েছে। মায়াটা এমনভাবে সেটিং করা রয়েছে, এটাকে পার করা খুবই মুশকিল। ঠিক আছে, মানে এটাকে যখনই আপনি পার করতে যাবেন তখনই আপনাকে সার্ভার থেকে আউট করে দেবে। ঠিক আছে, মানে আপনি যখনই পার করতে যাবেন, মায়াকে বুঝতে শিখবেন, তখনই আপনাকে মায়া আরও বেশি বিস্তার দেবে, এবং যাতে মায়ার মধ্যে উলঝে থাকেন এরকম একটা ব্যাপার। মানে টোটাল টাইমের মধ্যে আমরা এখানে র্যান্ডমই হয়েছি, তাই এটা আমাদের মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এগুলো একটা টোটাল একটা মায়া। ঠিক আছে, টোটাল একটা মায়ার মধ্যে আমরা আছি। এটা বোঝা খুবই কঠিন ব্যাপার। ঠিক আছে, তার মানে কিন্তু এটা ভাববেন না যে আমাদের কর্ম তাহলে টোটাল ফালতু। না, আমাদের প্রত্যেকটা কর্মের এফেক্ট রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা কর্মর প্রতিক্রিয়া আছে, মানে ফল আছে। ঠিক আছে, মানে আপনি যাই করবেন না কেন, পৃথিবীতে যাই করবেন না কেন, সেই সব কর্মের কিন্তু একটা করে ফল আছে, মানে প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ গীতাতে আরেকটা কথা বলেছে, যেটা হলো যতক্ষণ না কোনো ব্যক্তি, কোনো আত্মা মোক্ষ প্রাপ্ত করছে, ততক্ষণ তাকে পৃথিবীতে বা অন্য গ্যালাক্সির কোনো পৃথিবীতে বা যে কোনো গ্রহে বারবার কোনো না কোনো রূপে জন্মগ্রহণ করতেই হবে, তার ইচ্ছার কারণের জন্য, তার ইচ্ছা থাকার জন্য। ইচ্ছাকে বিলুপ্ত করতে হবে। তীব্র ইচ্ছা থাকলে তাকে বারবার আসতে হবে, তীব্র ইচ্ছা মেটাতে হবে। নর্মাল যে ইচ্ছা, জীবন চালানোর জন্য যে নর্মাল ইচ্ছা, সেগুলো থাকলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু তীব্র ইচ্ছা থাকলে তাকে কিন্তু বারবার আসতে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তীব্র ইচ্ছা আর যে অল্প ইচ্ছা, তীব্র যে ইচ্ছাগুলো, এগুলো কিন্তু আপনাকে আপনার বয়স হওয়ার আগে, মানে মৃত্যুর অনেক আগে আপনাকে এই তীব্র ইচ্ছাগুলো পূর্ণ করে নিতে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবেন, যেটা হলো যারা এই যে বয়স হয়ে যারা মারা যায় না, এমনি বয়স হলে দেখবেন তাদের কিন্তু ইচ্ছা লিমিট হয়ে আসে। যারা বয়স্ক লোক, তাদের ইচ্ছা কিন্তু লিমিট হয়ে আসে, সেরকম ইচ্ছা কিন্তু গভীরভাবে আর থাকে না, মানে ইচ্ছা করতে যায় না। কোনো বয়স্ক লোক তো এরকমই চায় যে আমরা মরে যেতে পারলেই বেঁচে যাই, উঠিয়ে নিই তাড়াতাড়ি। ঠিক আছে, কোনো বয়স্ক লোক বলে যাক সব কিছু সেটিং করে দিয়ে গেছি, আমার আর মানে এবার ঠাকুরের কাছে গিলে হয়, মানে অন্য কিন্তু আর তাদের ইচ্ছা পুরো সীমিত হয়ে আছে। তো যারা বয়স হয়ে যারা মারা যায়, তাদের এই বিষয়টা আমি সেরকম বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় তাদের আর মনে হয় জন্মগ্রহণ, এই জন্ম আর মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে আমার মনে হয় তারা পার মনে হয় হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এটা আমি ক্লিয়ার না, কিন্তু আমার মনে হয় যে তারা জন্ম আর মৃত্যুর এই চক্রের থেকে মনে হয় পার হয়ে যায়। ঠিক আছে, কেননা তাদের ইচ্ছা লিমিট, মানে অল্প সীমিত হয়ে আছে। কিন্তু যারা হুট করে মারা যায়, মানে অল্প বয়সে কোনো দুর্ঘটনা বা কোনো কারণে নিজের ইচ্ছা অনুযায়ী মানে সার্ভার থেকে লগ আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে টোটাল যে ব্রহ্মাণ্ডের যে মায়া বা পৃথিবীর থেকে নিজের খুশি, মানে নিজের ইচ্ছা অনুযায়ী যে মরে যাচ্ছে। ঠিক আছে, মানে লগ ইন ছিল, লগ আউট হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু আপনাকে মানে আবার আসতে হতে পারে। ঠিক আছে, কেন আপনার কর্মপূর্ণ হয়নি, হয়তো আপনি স্বয়ং কোনো মানে নর্মালে বয়স্ক হয়ে মরাটা সে ব্যাপারটা আলাদা। কিন্তু হ্যাঁ, দুর্ঘটনা যেটা মরা আছে, এটাও একটা অন্যরকম ব্যাপার, কেননা তাদের ইচ্ছা নেই, এখানে হলো কোনো একটা দুর্ঘটনাবশত হয়ে যাচ্ছে। আর এই মায়ার থেকে মুক্তি হওয়ার জন্য আপনাকে মোক্ষ প্রাপ্ত করতে হবে। আর মোক্ষ প্রাপ্ত করার জন্য সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে ইচ্ছা। আপনার ইচ্ছাই বাধা হয়ে দাঁড়াবে। আবার ইচ্ছা না হলে মোক্ষ প্রাপ্ত করতে পারবেন না, দুটো জিনিস। কিন্তু এই ইচ্ছা মধ্যে পার্থক্য রয়েছে, যেটা হলো ধরুন আপনি কোনো
মানে আপনাকে ইচ্ছা রাখতে হবে যে আপনি মোক্ষ প্রাপ্ত করবেন, এই ইচ্ছা তো আপনাকে রাখতে হবে, কিন্তু এমন ইচ্ছা রাখলে হবে না যেটা সাংসারিকের কোনো মায়ার মধ্যে আপনি বেঁধে থাকছেন, এমন ইচ্ছা রাখলে রাখলে হবে না। ঠিক আছে, ইচ্ছা নর্মাল হলে চলবে, ইচ্ছা তীব্র ভাব হলে চলবে না। ঠিক আছে, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কে, মানে আমি কে, আমরা কে, আমি কে, আমি বলে কিছু হয় নাকি কিছু হয় না, না টোটাল মিথ্যে, না আমরা হয় না আমি হয় না, কি উত্তর দেবেন যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কে, কি উত্তর দেবেন? আপনি নিশ্চয়ই আপনার নাম বলবেন, রাম শ্যাম যদু মধু কোনো একটা নাম হবে হয়তো, যেরকম আমার নাম ধনঞ্জয় মণ্ডল। ঠিক আছে, এরকম হয়তো আপনার কোনো একটা নাম হবে। নাম তো নাম, নাম আপনার কাছেও আছে আমার কাছেও আছে। আপনি হয়তো বলবেন যে আমি আমার বাবা মার সন্তান। হ্যাঁ, বাবা মার আপনি সন্তান, বাবা মার জন্যই পৃথিবীতে এসছেন আপনি, এটা শিওর। কিন্তু বাবা মা আপনি তিনজন ব্যক্তি পুরো আলাদা। আপনার গায়ে টাচ দিলে ফিজিক্যালি বাবা মার গায়ে টাচ কিন্তু লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, সম্পর্ক হিসাবে আঘাত এবং খারাপ লাগতে পারে, এবং কোনো মানুষের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু ফিজিক্যালি টাচ দিলে আপনার গায়ে, বাবা মার গায়ে কিন্তু টাচ লাগবে না। তিনজন ব্যক্তি সম্পূর্ণ আলাদা, মানসিকভাবে মানে সম্পর্ক হিসাবে আঘাত লাগতে পারে। ঠিক আছে, তিনজন ব্যক্তি সম্পূর্ণ আলাদা। এবার এবার হয়তো আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, আমরা তিনজন ব্যক্তি সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, কিন্তু আমি আত্মা। হ্যাঁ, আপনি যদি আত্মা বলেন, আমিও বলবো যে আমি আত্মা, কিন্তু হ্যাঁ, আত্মা আপনার কাছেও আছে আমার কাছেও আছে। আপনার কাছে যে আত্মা আছে আমার কাছে যে পাত্তা আছে এমন না, আমার কাছেও আত্মা আছে। আমার কাছে যে এরা আছে এরা না, আমার কাছেও আত্মা আছে, আপনার কাছেও আত্মা আছে। ঠিক আছে, বা এনার্জি আছে, শক্তি আছে। কিন্তু ওই আত্মাটা আপনি যা কর্ম করেছেন, আপনি কর্মকাণ্ড যা কিছু করেছেন, সেই কর্মের যে স্মৃতি বা টোটাল ডেটা আপনার আত্মার সঙ্গে লেগে আছে বা জড়িত আছে। আমি যা কর্ম করেছি আমার আত্মার সঙ্গে জড়িত বা লেগে আছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কিছু সময়ের জন্য হয়তো আপনার আত্মা এই বডিতে আছে, কিছু সময়ের জন্য হয়তো আমি এই বডিতে আছি, কিন্তু আপনার কাছেও যে আত্মা আছে আমার কাছেও সেই আত্মা আছে। এবার আপনি যদি বলেন যে আমার কাছে বডি আছে, সেম বডি আমার কাছেও আছে, চেহারা আলাদা। ঠিক আছে, কিন্তু হাড় মাংস রক্ত এই তিনটে জিনিস দিয়েই তৈরি, আপনারও ওই তিনটে জিনিস দিয়ে তৈরি, বাস একই ব্যাপার। ঠিক আছে, এবার আপনি যখন পৃথিবীতে এসছেন তখন কিন্তু ছোট, তখন কিন্তু যখন আপনার মনে করুন 6 মাস বয়স, 1 বছর বয়স, তখন কিন্তু আমি তৈরি হয়নি। তখন কিন্তু আপনি নির্বোধ, কোনো কিছু দেখলে সুন্দর করে হেসে দিচ্ছেন, কোনো নিজে পায়খানা করছেন নিজের পায়খানা চটকাচ্ছেন। ঠিক আছে, মানে আপনি কিন্তু আপনার মধ্যে আমি বলে কিছু হয়নি। যত আপনি শিখতে গেছেন, শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, নিয়মের মধ্যে এসেছেন, বা আপনার কাছে জ্ঞান অর্জন হয়েছে, ডেটা ইনফরমেশান জমা হয়েছে, তখন কিন্তু ওই ডেটার ইনফরমেশান ভিত্তিতে আমি তৈরি হয়েছে, এবং আপনাকে একটা নাম দেওয়া হয়েছে, ভাই তোর এই নাম। ঠিক আছে, রাজেশ, মিঠুন, ঠিক আছে, বা রাম শ্যাম যদু মধু, কোনো একটা নাম তোর এই নাম নিয়েই থাকতে হবে। নাম কিন্তু দেখা যায় না, খাতা কলমে হয়তো আছে। ঠিক আছে, আপনি হয়তো গায়ে নাম লিখতে পারেন, কিন্তু নাম লিখতে পারেন, কিন্তু নাম, নাম তো নাম, এই নামটা আপনাকে দেওয়া হয়েছে, নামটা আপনাকে দেওয়া হয়েছে। হয়তো কেউ জন্মের অনেক আগেই নাম সেটিং করে, জন্মের পরে সেটিং করে, কিন্তু নামটা দেওয়া হয়েছে আপনাকে। ঠিক আছে, আর যখন আপনি ইনফরমেশন কালেক্ট করলেন, জ্ঞান অর্জন করলেন, নিয়মের মধ্যে আসলেন, সব কিছু জানলেন, তখন কিন্তু আপনি হলেন, মানে আমি হলেন মানে ইনফরমেশনের ভিত্তিতে। টোটাল ইনফরমেশন গায়েব করে দিন, আপনি যা জেনেছেন টোটাল গায়েব করে দিন, তখন দেখবেন আপনি নির্বোধ। মানে সব কিছু দেখে আপনি অবাক হয়ে যাবেন, যখন ছোটো বাচ্চারা দেখে এরকম করে তাকিয়ে দেখে, তো এরকম দেখবেন। ঠিক আছে, সো এই জানকারিকে আমি বলছি ডেটা। আর কি, আর এই শরীর তো পঞ্চভূতের দ্বারা তৈরি, হাড় মাংস রক্ত এই তিনটে দিয়ে তৈরি। শরীর সবার কাছে আছে। ঠিক আছে, হাতির কাছেও একটা শরীর আছে, কুকুরের কাছে আছে, বিড়ালের কাছে আছে, মানুষের কাছে, আমাদের কাছেও আছে। ঠিক আছে, হ্যাঁ, তাদের কাছে মাত্রা কম বেশি, মানে যে ইমোশনের যে কানেকশন, বুদ্ধি জ্ঞান যে বিবেক, এগুলো কম বেশি আছে। ঠিক আছে, হ্যাঁ, বুদ্ধিমানের দিক দিয়ে আমরা বেশি আছি। ঠিক আছে, হাতির শরীর বড় মানে সে খুব বুদ্ধিমান এমন নয়, হাতির মাথাও অনেক বড়, কিন্তু বুদ্ধি বেশি না, আমাদের বুদ্ধি আছে। এবার যদি বলেন যে হাতির পাটা এরকম করা, ওদের ধরার ক্ষমতা, বান্দরের ধরার ক্ষমতা আছে, বাদাম চুলে খাওয়ার ক্ষমতা আছে, সব কিছু করার ক্ষমতা আছে বান্দরের। ঠিক আছে, কিন্তু আমাদের থেকে বুদ্ধিমান না। বান্দর যে প্রজাতি রয়েছে তারা কিন্তু আমাদের থেকে বুদ্ধিমান নয়। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সব থেকে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান প্রাণী। ঠিক আছে, আমাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, ঠিক আছে, তারপরে বিবেক, জ্ঞান থেকে বুদ্ধি ইউজ করা যায়, বুদ্ধি থেকে বিবেক ইউজ করা যায়। ঠিক আছে, তো
এই তিনটে পাওয়ারফুল জিনিস আছে, এই তিনটে অন্য প্রাণীদের মধ্যে আছে, মাত্রাটা কম রয়েছে, আমাদের মধ্যে মাত্রাটা হাই রয়েছে, ঠিক আছে। আর এমনি হাড়, মাংস, রক্ত এইসব দিয়েই তৈরি, আর টোটাল ইনফরমেশন, জানকারি। বাদ বাকি কিন্তু খেয়ে দিয়ে হয়েছে এই শরীর। এত বড় কিন্তু অবস্থায় আপনি আসেননি, ছোট অবস্থায় এসছেন, খেয়ে দিয়ে আপনি এত বড় হয়েছেন। খাওয়ার অংশ সবই কিন্তু আপনার শরীরে আছে, কিন্তু বিভিন্ন মাত্রায়। আজকে যেটা আপনি বলছেন না যে আমি এটা, আপনি এটা, আপনি যখন 1 বছর বয়স ছিলেন সেটা এক ধারায় ছিল, 12 বছর বয়স ছিলেন সেটা এক ধারায় ছিল, 15 বছর বয়স ছিল সেটা এক ধারায় ছিল, সেই অবধি একটা আমি ছিল। 20 বছর বয়স ছিল সেটা কিন্তু এক ধারায় ছিল, 30 বছর বয়স সেটা এক ধারা, 50 বছর বয়স সেটাও কিন্তু এক ধারা। মানে আপনি কিন্তু যেটা আমি বলছেন না, আমি কিন্তু চেঞ্জিং। মানে আপনার যে আমি, মানে আপনার জানকারি কিন্তু যে আপনি পুরো এইটুকু জেনে আছেন এমন না, আপনার জানকারি দিন দিন বাড়তে রয়েছে বা কমতে রয়েছে, এরকম। মানে ফিক্সড রয়েছে যে আমি, আর কিছু না, না, আপনার জানকারি লেভেল বাড়তে রয়েছে, শিখতে গেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে, অনুভব হয়েছে। মানে আপনি কিন্তু কোনটাকে আমি বলবেন এখন তাহলে? 30 বছর বয়সে যেটুকু জেনেছেন সেটুকু আমি বলবেন, নাকি 50 বছর বয়সে যেটুকু জেনেছেন ওইখানে যা অভিজ্ঞতা হয়েছে সেটুকু আমি বলবেন? আর জানকারিটা আমি বললে জানকারি সবার কাছেই আছে, সেটা আমি আগে বলছি, শুনুন। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ঠিক আছে, ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। এইবার ওয়েস্ট বেঙ্গলে হাওড়া স্টেশন আছে, হাওড়া স্টেশনকে অনেকেই কিন্তু জানে। এইবার ওরা যে জানকারি মানে ডেটাটাই কিন্তু আমি, ঠিক আছে। আমরা যে জানকারি মানে জেনে বসে আছি বা জ্ঞান অর্জন করে বসে আছি, বা আমাদের কাছে যে ডেটা আছে সেই ডেটার ভিত্তিতে আমি বলছি। আর সেই ডেটার মধ্যে আমাদের নামও রয়েছে, নামও ফিট করা রয়েছে, ভাই এটা তোর নাম, এটা তোর বাবা মা, এটা জানানো হয়েছে, সমাজে এইভাবে চলতে হবে, এটা নিয়ম এবং কানুন রয়েছে, এইভাবে পোশাক পরতে হবে, তুমি এই ব্যক্তি, ঠিক আছে। টোটাল জানকারি রয়েছে। আর জানকারির মধ্যে ওই হাওড়া স্টেশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যে হাওড়া স্টেশন আছে, স্টেশন জানকারির মধ্যে আছে। তার মানে ওই আমির মধ্যে ওই জানকারি যে হাওড়া স্টেশন আছে, তার মধ্যে দেখুন হাওড়া স্টেশন শুধু আমি জানি না, আরও অনেকে জানে, তাদেরও আমির মধ্যে ওই হাওড়া স্টেশন আছে। তার মানে আমরা যা যা দেখছি, ঠিক আছে, যদি অন্য কেউ জানে তাদের আমি, তার মানে আমি হচ্ছে না, আমি কিন্তু অ্যাকচুয়ালি সবার সঙ্গে মিশে আছি। মানে আমার মধ্যে যেটা আমি বলছি ওই আমিটাও অন্যর মধ্যে আছে। তাহলে আমরা কিন্তু যে আমি বলছি, আমি কিন্তু মিক্স, মানে পুরো সবই কিন্তু আমি, ঠিক আছে, সবই কিন্তু আমি, আমরা কিন্তু মিক্স, মানে টোটাল যে সিঙ্গেল আমি এমন কিন্তু না। আপনার মধ্যে যে আমি বলছেন ওই আমির মধ্যে আমিও আছি, ঠিক আছে। কেননা জানকারির বেশ, ঠিক আছে, আপনি যা জানেন সেই জানকারির মধ্যে হয়তো আমিও কিছু জানি, ঠিক আছে, বা আমি যা জানি সেই জানার মধ্যে হয়তো আপনি জানেন, তাহলে মিক্স। সেই অনুযায়ী সেই অ্যাঙ্গেল দিয়ে দেখলে সবাই কিন্তু আমরা সব এক। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে আমি সব কিছুর মধ্যেই আছি, আমি পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় আমি আছি, এমন কিছু নেই যেখানে আমি নেই। অর্জুনকে বলছে, অর্জুন তুমিই আমি তুমি, আমি সব কিছু, আমি আবার কিছু না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় আমিই আছি। কেউ সুখ পেলে আমি সুখ পাই, কেউ দুঃখ পেলে আমি দুঃখ পাই, আমি সব, আমি আবার অসব। তো এটা কি করে বুঝবেন, এটা কি করে আমি বুঝাচ্ছি। আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে আমরা সবাই এক, আমরা কেউ একে অপর থেকে আলাদা না, আলাদা রূপ নিয়ে আছি কিন্তু মায়ার মধ্যে আছি, কিন্তু আমরা সবই এক। মায়া আমাদের দেখতে দিচ্ছে না যে আমরা সবাই এক, এটা দেখতে দিচ্ছে না। এটা কি করে বুঝবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। যেটা হলো আমাদের এই দুনিয়া পদার্থ, ম্যাটার বা এনার্জি দিয়ে তৈরি। আমাদের এই দুনিয়াতে যা কিছু আছে সব পদার্থ, ম্যাটার বা এনার্জি, ঠিক আছে। মনে করুন চেয়ার, টেবিল, পাথর, ঠিক আছে, ইট, বালি, মানুষ, ঠিক আছে, কুকুর, বিড়াল, পৃথিবীতে যাই কিছু আছে না কেন সব পদার্থ, ম্যাটার বা এনার্জি। দেখুন আমার এই শরীর, ঠিক আছে, ম্যাটার পদার্থ কি এটা আমি আগে বুঝিয়ে দিই। যে কোনো জিনিসের মাস আছে, ভর আছে, কোনো একটা জায়গা নিয়ে দখল করে আছে, সেটাকে পদার্থ বা ম্যাটার বলে, ঠিক আছে, সেটাকে পদার্থ বা ম্যাটার বলে। মানে আমার এই সলিড যে বডি, আমি একটা জায়গা নিয়ে আছি, আমার ভর আছে, ঠিক আছে, মাস আছে, ঠিক আছে, পাথরেরও তাই ভর আছে, কোনো একটা জায়গা, একটুখানি জায়গা নিয়ে আছে এবং তার মাস আছে, ঠিক আছে, ঠিক আছে। তো সেইগুলোই কিন্তু ম্যাটার বা পদার্থ। এবার এনার্জি কি, এনার্জিও কিন্তু ম্যাটারের, মানে ম্যাটার পদার্থর মধ্যেই এনার্জি আছে,
কিন্তু সেটা একটু অন্যরকম রূপ। মনে করুন মোমবাতি, মোমবাতি কিন্তু ম্যাটার পদার্থ, ঠিক আছে, কিন্তু মোমবাতি ম্যাটার পদার্থ, ঠিক আছে। এইবার মোমবাতি যখন জ্বালাচ্ছেন তখন কিন্তু মানে এনার্জি উৎপন্ন হচ্ছে, কিন্তু ওই এনার্জি উৎপন্ন হচ্ছে মানে ম্যাটার পদার্থ ক্ষয় হয়ে এনার্জি উৎপন্ন হচ্ছে, কিন্তু ওই এনার্জি উৎপন্ন হয়ে তখন কিন্তু আবার কিন্তু একটা মানে ম্যাটার পদার্থতে রূপ ধারণ করছে। মানে ম্যাটার পদার্থ থেকে এনার্জি উৎপন্ন হচ্ছে, এনার্জির থেকে আবার কোনো একটা ম্যাটার পদার্থ রূপান্তর হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কোনো একটা কাঠ মনে করুন ম্যাটার পদার্থ, কাঠকে যখন পোড়াবেন তখন কিন্তু তাপ, শক্তি বা এনার্জি উৎপন্ন হচ্ছে ম্যাটার এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এনার্জিতে কনভার্ট হয়ে আবার কিন্তু ম্যাটারে পরিবর্তন হচ্ছে। ছাই যখন হচ্ছে, ছাই কিন্তু আমার ম্যাটার, ঠিক আছে, ছাই কিন্তু ম্যাটার, কিন্তু সেটা অন্যরকম রূপে হচ্ছে, ঠিক আছে, সেটা অন্যরকম রূপে হচ্ছে। সেরকম একটা বোঝাতে পারলাম না, কিন্তু আমার মনে হয় বুঝে যাবেন আপনারা। তো এরকম একটা বিষয় যে আমাদের দুনিয়াতে সবাই কিন্তু এক, আমরা কোনো ম্যাটার পদার্থ রূপে আছে, আর ম্যাটার পদার্থই এনার্জির রূপ নিয়ে আছে, এনার্জি ওর মধ্যেই আছে, কিন্তু সেটাকে অন্যরকম মাত্রায় রয়েছে, ঠিক আছে। সত্যযুগ, ত্রেতা, দাপর, ঠিক আছে, এই তিনটে যুগ হয়েছে। এবার এখন এই কলিযুগ চলছে। কলিযুগের বয়স 5100 কত বছর চলছে, ঠিক আছে। 5100 বছর আগে যখন ভগবান কৃষ্ণ যখন ছিলেন, তখন কিন্তু কৃষ্ণ স্বয়ং বলেছিলেন আমি সব কিছু, আমি ছাড়া কিছুই নয়। অর্জুনকে বলছে যে আমি তুমি, তুমি আমি এখানে সবাই যে যারা যারা রয়েছে সব আমি বহুবার জন্মগ্রহণ করেছি আর বহুবার এই মাটিতে মিশে গেছি। বলছে অর্জুন তুমি এটা জানো না, আমি এটা জানি, ঠিক আছে, আমি কতবার জন্মগ্রহণ করেছি আর কতবার মরেছি। তো শ্রীকৃষ্ণ বলছিল যে আমি সব কিছু, সূর্য আমি, চন্দ্র আমি তুমি, তুমি আমি ভীষ্ম, আমি পরশুরাম ছিলাম, ঠিক আছে, আমি সব কিছু, আমি লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং দেবরাজ ইন্দ্র, আমি সব কিছু, আমি কিছুই না, ঠিক আছে। তো আমি পৃথিবীর প্রত্যেকটা কোণায় কোণায় আছি, মানে আমি সবার মধ্যে আছি। তার জন্য শ্রীকৃষ্ণর এই কথাটা মিলে যাচ্ছে যে আমি বলে কিছু নয়, আমি হলে সবই আমি হবে, শুধু একা আমি হবে না। কারণ ইনফরমেশান বা ডেটার ভিত্তিতে আমরা এটা বলছি যে এটা আমি, কিন্তু সেটা তো সব, আমি যে ডেটাটা জানি সেটা অন্য লোকও জানে, তার কাছেও সেই আমির গঠনের যদি এটুকু হয়, যদি 90% হয়, 10% সেই আমির মধ্যে আমিও জানি, তাহলে ওর আমি সেম মিলে গেল কিছু অংশে। হ্যাঁ ধরুন, হ্যাঁ লন্ডনের কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গলের হাওড়া স্টেশন জানে না, তাহলে তার আমির মধ্যে নেই, কিন্তু সে ভারতবর্ষ তো জানে, তার আমির মধ্যেও আমি আছি। সো সবাই আমরা কিন্তু কানেকশনে আছি, আমরা কিন্তু সবাই 3D ডাইমেনশনে আছি। 3D ডাইমেনশন, 4D ডাইমেনশন, 5D ডাইমেনশন, আরও কিন্তু ডাইমেনশন আছে, সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু সবাই 3D ডাইমেনশনে আছি, 3D ডাইমেনশনের লোক, ঠিক আছে। এবার এই ডাইমেনশনটা আপনি কী করে বুঝবেন যে আপনি 3D ডাইমেনশনে আছেন বা 3D ডাইমেনশনের লোক আপনি কী করে বুঝবেন? ধরুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, সামনে একটা পাখি দেখলেন, আপনার বন্ধু ফোন করলো, আপনি বললেন যে একটা পাখি দেখেছি। বন্ধু তখন জিজ্ঞেস করলো যে পাখিটা কোথায় দেখেছিস, সামনে দেখেছিস না পেছনে দেখেছিস, সামনে দেখেছিস না পেছনে দেখেছিস। এটা এক লাইনে হলো, সামনে বা পেছনে, এক লাইনে, এক ডাইমেনশন হয়ে গেল। এবার আপনি বললেন হয়তো যে না আমি এখানে দেখিনি। এবার বন্ধু জিজ্ঞেস করলো ডান সাইডে দেখেছিস না বা সাইডে দেখেছিস। এবার আপনি বললেন না ডান সাইডে বা সাইডে দেখিনি, ডান সাইড আর বা সাইড এটা এক লাইনে হলো, দুটো ডাইমেনশন হয়ে গেল। এবার আপনি বললেন না এটাও আমি দেখিনি। তাহলে বন্ধু জিজ্ঞেস করলো এটা উপরে দেখেছিস পাখিটা না নিচে দেখেছিস, উপরে আর নিচে একই লাইনে, এটা আরেকটা ডাইমেনশন হয়ে গেল, মানে তিনটে কিন্তু ডাইমেনশন হয়ে গেল। তিনটে দিক হিসাবে আমরা জানতে পারি বা বুঝতে পারি, ঠিক আছে, সামনে পেছনে, ডান সাইড বা সাইড, উপর নিচে, বাস, এর উপরে আর কিছু নেই তো। আর এই 3 ডাইমেনশনের লোক হয়ে আমরা 5D ডাইমেনশনের সব কিছু বুঝবো কী করে? হয়তো পুরো সব সেটিং থাকতে পারে। আমি একটু আগে যে উদাহরণ দিলাম না, বইয়ের মধ্যে, বই এত মোটা বা পাতলা যাই হোক, বইটা যখন হুট করে যদি আপনি মিডিল থেকে খুলেন, তাহলে বইটা কিন্তু মিডিলটা আপনার জন্য বর্তমান হলো, কিন্তু বইয়ের মধ্যে প্রথম পেজও রয়েছে এবং লাস্ট পেজও রয়েছে, মানে অতীত প্রথমও রয়েছে এবং লাস্ট পর্যন্ত আগের থেকেই পুরো সেটিং করা রয়েছে। আপনি মিডিলে এসে চা খেতে খেতে বইটা দেখছেন, বাস আপনার জন্য ওই অনুভব চা খেতে খেতে। যদি আপনি বিস্কুট খেতে খেতে বইটা পড়তেন, তাহলে আপনার বিস্কুট খেতে খেতে অনুভবটা হতো, বাস এই হলো ব্যাপার। কিন্তু কি বইয়ের মধ্যে টোটাল বর্তমান, অতীত
মানে ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো লেখা, পুরো সেটিং করা। ঠিক আছে, তো আমরা 3D ডাইমেনশনে রয়েছি, এবার 4D ডাইমেনশন কী করে বুঝবো, 5D ডাইমেনশন কী করে বুঝবো। আরেকটা বিষয়, ডাইমেনশন বোঝার ক্ষেত্রে ধরুন একটা পেপার, চৌকো পেপার, ওইটাই হলো টোটাল জায়গা, আর ওখান থেকে কোনো একটা পিঁপড়েকে ছেড়ে দিলে পিঁপড়ে কি উপর নিচে যেতে পারবে? পেপারটা শুইয়ে দিলাম, আর পিঁপড়ে ওই পেপার ছেড়ে যাওয়ার মানে কোনো লাইন নেই, ঠিক আছে, আর উপরে চড়ারও কোনো লাইন নেই, ঠিক আছে। তো এবার পিঁপড়েটা শুধু কিন্তু সোজা চলতে পারবে, মানে 1 ডাইমেনশনে 2 ডাইমেনশনে যেতে পারবে, 3 ডাইমেনশনে কিন্তু যেতে পারবে না, ওটা 2D ডাইমেনশন হলো। মানে পেপারটা চৌকো করে দিলাম, ঠিক আছে, চৌকো করে দিলাম, এক লাইনে গেল আর এই লাইনে গেল, ঠিক আছে, 2 ডাইমেনশন, কিন্তু উপর নিচে কিন্তু যেতে পারলো না, তো ওটা কিন্তু 2D ডাইমেনশনে হয়ে গেল। হ্যাঁ, পিঁপড়ে কিন্তু এমনি 3D ডাইমেনশনের পিঁপড়ে 3D ডাইমেনশন কিন্তু ব্যবহার করতে পারে, সে কিন্তু দেয়ালে চড়তে পারে, ঠিক আছে, গর্তর মধ্যেও চলে যেতে পারে, ঠিক আছে, এদিকে ওদিকে সব যেতে পারে, 3D ডাইমেনশন ব্যবহার করে কিন্তু। তো এই হলো ব্যাপার। ও আরেকটা বিষয়, আমাদের পৃথিবীতে কিন্তু যা কিছু আছে না, সব কিছু কিন্তু 3D ডাইমেনশন। হ্যাঁ, সবাই কিন্তু 3D ডাইমেনশন ব্যবহার করতে পারে না। পাথর কিন্তু 3D ডাইমেনশন, কিন্তু সে কিন্তু 1Dও ব্যবহার করতে পারে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে 3D সব কিছু আমাদের পৃথিবী, কিন্তু মানে কেউ 3D ব্যবহার করে, কেউ 2D ব্যবহার করে, কেউ 1Dও ব্যবহার করতে পারে না। তো মনে করুন আমাদের এই বডি, এখন সামনে দিয়ে আলো মারলে এবার আমাদের একটা ছায়া পড়বে পিছনের দিকে, তো সেই ছায়াটা কিন্তু 2D ডাইমেনশন, ছায়া কিন্তু 2D, ঠিক আছে, আমাদের বডি 3D ডাইমেনশনের ছায়া কিন্তু 2D। এবার হয়তো অন্য গ্যালাক্সির অন্য কোনো পৃথিবীর থেকে বা অন্য কোনো জায়গার থেকে আমাদের হয়তো 5D বা 4Dর ছায়া, হয়তো এরকম বডি হবে। 3D বডির ছায়া কিন্তু 2D হচ্ছে, কীরকম ছায়া হচ্ছে, তাহলে 5D 6Dর বডি হয়তো ওদের ছায়া হয়তো আমাদের এই বডি হতে পারে, কে বলতে পারে, এটাও তো হতে পারে না। পুরো মায়ার সেটিং। এই মায়াকে পার করার কয়েকটা উপায় রয়েছে, মানে মায়ার থেকে ডিসকানেক্ট হওয়ার কয়েকটা উপায় রয়েছে। মায়াতে আপনি লগ ইন আছেন, কিন্তু লগ আউট হওয়ার কয়েকটা উপায় রয়েছে, যেরকম ধ্যান তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে আপনাকে এটা পার করতে হবে। যেরকম কর্মযোগের মাধ্যমে করতে পারেন, ধ্যান যোগের মাধ্যমে করতে পারেন, ভক্তি যোগের মাধ্যমে করতে পারেন, ধ্যানের মাধ্যমে করতে পারেন, এবং শক্তির মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। একটা এখনকার সময় সহজ না, কঠিনই এটা। মানে আপনি যে দুইজনের শক্তিতে আপনি পৃথিবীতে এসেছেন, যে দুজনের শক্তিতে পৃথিবীতে এসেছেন, সেই শক্তি আপনার মধ্যে আছে। সেই শক্তিকে শরীরে ধরে রেখে, ব্রহ্মচর্যের মাধ্যমে শরীরে ধরে রেখে সেই শক্তিকে ঊর্ধ্বগামী করতে হবে, দিমাগে পৌঁছাতে হবে, আর সেটা মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশন না করলে আপনি ব্রহ্মচর্য পালন করতেই পারবেন না, যতই কঠিন বিচার রাখুন না কেন। যে শক্তির দ্বারা আপনি পৃথিবীতে এসেছেন, সেই শক্তিকে আপনার শরীরে বাঁচিয়ে রেখে মেডিটেশনের মাধ্যমে ওই শক্তিকে উপরে উঠিয়ে আপনার শরীরে কুণ্ডলিনী শক্তি ওপেন করতে হবে। আমাদের এই শরীরে 7টা চক্র আছে, প্রথমে মূলাধার চক্র আছে, আর লাস্টে সহস্রার চক্র আছে, মিডিলে মণিপুর চক্র আছে, হার্ট চক্র আছে, তারপরে থার্ড আই আছে, ঠিক আছে। তো এরকম আমাদের 7টা চক্র রয়েছে, ঠিক আছে। এই 7টা চক্র আমরা নিচে, মানে বেশিরভাগ আমাদের মূলাধার চক্রে থাকি, ঠিক আছে, আমাদের মূলাধার চক্র নিচে রয়েছে, ঠিক আছে। ওই চক্রে বেশিরভাগ আমাদের টোটাল মৃত্যু হয়ে যায় ওই চক্রে। যতক্ষণ আমরা উপরে যত চক্র উঠতে যাব না, তত আমাদের মোক্ষের দিকে আমরা যেতে পারবো, ঠিক আছে। এমনি আরও অনেক রকম উপায় রয়েছে, মানে এই মায়ার থেকে ডিসকানেক্ট হয়ে মোক্ষ প্রাপ্ত করার অনেক উপায় রয়েছে, কিন্তু এখন বর্তমান সময় সিক্রেট উপায় আরেকটা বলি, যেটা হলো টোটাল মেডিটেশন। একটু শুধু ব্রহ্মচর্য করলে হবে, টোটাল মেডিটেশন করতে করতে আপনাকে সমাধি স্টেটে যেতে হবে, ওই পজিশনে যেতে হবে। সমাধি বলতে মহাদেব যে পজিশনে থাকতো না, মানে একদম সমাধি স্টেটে, ওই স্টেটে গেলে আপনি মায়াকে অনেক কাছ থেকে দেখবেন, আপনি মায়াকে বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু মায়া আপনাকে অ্যাটাক করবে, কিন্তু আপনাকে ধ্যানের মাধ্যমে ওই স্টেটে, ওই পজিশনে যেতে হবে, মায়াকে পার করতেই হবে। মায়াকে পার করতে পারলে আপনি সমাধি স্টেটে চলে যেতে পারবেন অনায়াসে, কিন্তু মায়া আপনার মিডিলে বাধা দেবে, ঠিক আছে। বারবার কোনো না কোনো গ্যালাক্সির কোনো পৃথিবীতে বারবার কোনো না কোনো রূপে, জড়বস্তু বা জীব যাই হোক, কোনো রূপে আপনাকে আসতে হতে পারে এই লীলা খেলা করতে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো ওই স্টেটে হুট করে যেতে পারবেন না, আজকে ধ্যান করলেন কালকে চলে যাবেন এমন নয়। আস্তে আস্তে আপনি আম গাছের চারা, মানে চারা না, মানে আম গাছের আটি আজকে পুঁতলেন, হুট করে কি কালকে আম খেতে পারবেন না। আম গাছ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, ঠিক আছে, বড় হবে, তারপরে ফল দেবে, তারপরে তো খাবেন আপনি,
ঠিক আছে, অত সোজা না। তো টাইম লাগবে, আপনাকে টাইম দিতে হবে। এই ধ্যান মেডিটেশানে দিয়ে আপনি পুরো কাছ থেকেই মায়াকে দেখতে পারেন। ঠিক আছে, এটা একটা চাবিকাঠি। ব্রহ্মচর্য পালন করতে হবে। ঠিক আছে, ব্রহ্মচর্য পালন না করলে আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন না। মানে মোটামুটি কামকে বশ করতে হবে। ঠিক আছে, বা বারবার এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে ফেঁসে থাকতে হবে না। অন্য গ্যালাক্সিতে বা এই গ্যালাক্সিতে কোনো গ্রহে, কোনো পৃথিবীতে কুকুর মানুষ ও নানাল তার জন্মগ্রহণ আর করতে হবে না। পুরো মুক্তি। এক তো আছে যে মোক্ষের ইচ্ছা রেখে আপনাকে কর্ম করতে হবে। ঠিক আছে, বড় তীব্র মানে বিশাল তীব্র ইচ্ছা রাখা যাবে না। যেটা হলো, আমি একটা লাইন বলি, ধরুন 100 ফুট খুললেন এবং 1 ইঞ্চি খুললেন। 100 ফুট খুললে নিশ্চয়ই অনেক গভীর হবে, এবং খোঁড়ার পরে ওই গর্তটা যখন বুঝাবেন কত মাটি লাগবে, সেই সব মাটি আবার কিন্তু দিতে হবে। হয়তো একটু কম লাগতে পারে, কিন্তু মাটি অনেক দিতে হবে। আর 1 ইঞ্চি খুললে কোনটুকু মাটি দিতে হবে